নমস্কার। রাতের আকাশে ওই যে রূপোলি থালার মতো চাঁদ, ওটা তো শুধু একটা মানে পাথরের গোলক না, তাই না? যুগ যুগ ধরে আমাদের গল্পে, গানে, কবিতায় সব জায়গায় আছে। একদম। আজ আমরা সেই চাঁদেরই একটা বেশ রহস্যময় আবার খুব স্বাভাবিক একটা ঘটনা নিয়ে কথা বলবো, চন্দ্রগ্রহণ। হ্যাঁ, ঠিক তাই। চন্দ্রগ্রহণ দেখুন, একদিকে যেমন এটা মহাজাগতিক নিয়ম মেনে হওয়া একটা সাধারণ ঘটনা, হুম। তেমনি আবার মানুষের মনে এটা নিয়ে কত যে প্রশ্ন, কত ভয়, আবার কত রকমের গল্পও তৈরি হয়েছে। সত্যি। আচ্ছা, এই আলোচনাটার জন্য আমাদের কাছে কিছু লেখা আর তথ্য আছে। চন্দ্রগ্রহণ নিয়ে নানা দিক সেখানে বলা হয়েছে। হ্যাঁ। আমরা চেষ্টা করব এই গ্রহণটা ঠিক কি, কেন হয়, আর এর সঙ্গে জড়িয়ে থাকা যে নানা বিশ্বাস বা কুসংস্কার, সেগুলোর পেছনে কি আছে তা একটু খুঁজে দেখতে। ভালো উদ্যোগ। আসল লক্ষ্যটা হলো বিজ্ঞানের সহজ ব্যাখ্যাটা তুলে ধরা, আর পুরনো যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে সত্যিটা থেকে আলাদা করা। অবশ্যই। তাহলে চাঁদের একেবারে গোড়ার পরিচয় দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমরা তো জানি চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কি? আকারে কিন্তু বিশাল নয় মোটেও। পৃথিবীর প্রায় 4 ভাগের 1 ভাগ হবে। কিন্তু পৃথিবীতে এর প্রভাব অসম্ভব। হ্যাঁ, আর নিজে তো আলো দেয় না, সূর্যের আলোতেই যায় একটু। ঠিক, সূর্যের আলোটা প্রতিফলিত করে। কিন্তু ওই আলোটাই দেখুন রাতের পৃথিবীকে কেমন মায়াবী করে তোলে। আচ্ছা, আপনি প্রভাবের কথা বলছিলেন। ঠিক কী রকম প্রভাব? সবচেয়ে সরাসরি যেটা আমরা দেখি সেটা হলো জোয়ার ভাটা। ও হ্যাঁ। চাঁদই কিন্তু মূলত ওর মহাকর্ষ শক্তি দিয়ে পৃথিবীর সাগরের জলকে টানে। সেই কারণে জোয়ার হয়, আবার যখন সেই টান কমে তখন ভাটা। আচ্ছা আচ্ছা। আর এটা শুধু দেখার ব্যাপার নয়, এর উপর কিন্তু উপকূলের মানুষের জীবন জীবিকা, যেমন? যেমন ধরুন নৌ চলাচল, মাছ ধরা, এগুলো নির্ভর করে। এমনকি কিছু সামুদ্রিক প্রাণী আছে, তাদের প্রজনন চক্র কিন্তু চাঁদের দশা বা অবস্থানের সঙ্গে সম্পর্কিত। প্রকৃতির কি আশ্চর্য ভারসাম্য বলুন তো। ভাবা যায়, আকাশের একটা গোলক, অথচ পৃথিবীর প্রাণের ছন্দের সঙ্গে এতটা জড়িয়ে। আচ্ছা, এবার তাহলে ওই গ্রহণ, সেই প্রসঙ্গে ফেরা যাক। এত স্বাভাবিক, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাকে গ্রহণ লাগে কেন? বিজ্ঞানের ব্যাখ্যাটা ঠিক কি এর পেছনে? ব্যাখ্যাটা কিন্তু খুবই সহজ আর সুন্দরও। আসলে এটা হচ্ছে গিয়ে সূর্য, পৃথিবী আর চাঁদের পারস্পরিক অবস্থানের একটা খেলা। আচ্ছা। আমরা তো জানি পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, হ্যাঁ। আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। এই ঘোরার পথেই কিন্তু গ্রহণের পরিস্থিতিটা তৈরি হয়। তার মানে যখন পৃথিবী ঘুরতে ঘুরতে ঠিক সূর্য আর চাঁদের মাঝখানে একই সরল রেখায় চলে আসে, তখন? একদম ঠিক। ঠিক সেই সময়টায় সূর্যের আলো চাঁদের কাছে পৌঁছতে পারে না। কেন? কারণ পৃথিবী তাকে আড়াল করে দেয়। ও, আড়াল করে দেয়। হ্যাঁ, পৃথিবীর এই যে বিরাট ছাড়াটা, সেটাই গিয়ে পড়ে চাঁদের ওপর। আর আমরা পৃথিবী থেকে কি দেখি? দেখি চাঁদ যেন আঁধারে ঢেকে গেল। এটাই চন্দ্রগ্রহণ? এটাই চন্দ্রগ্রহণ। সিম্পল। আচ্ছা, তাহলে ওই যে বলে পূর্ণগ্রহণ, আংশিক গ্রহণ, এই দুটো ব্যাপার কিভাবে হয়? ছায়াটা কি কম বেশি পড়ে? ঠিক ধরেছেন। দেখুন, পৃথিবীর ছায়াটার দুটো অংশ থাকে। একটা হচ্ছে খুব ঘন কালো অংশ, যেটাকে বলে প্রচ্ছায়া বা আম্ব্রা। হুম। আর তার চারপাশে একটা হালকা মতো ছায়ার এলাকা থাকে, পেনাম্ব্রা বা উপছায়া। আচ্ছা। তো চাঁদ যখন ঘুরতে ঘুরতে পুরোটা ওই ঘন কালো প্রচ্ছায়ার মধ্যে ঢুকে পড়ে, তখন? তখন হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। চাঁদ তখন একদম অন্ধকারে ঢাকা। অনেক সময় একটু লালচে বা তামাটেও দেখায় অবশ্য। ও আচ্ছা, আর আংশিকটা? আর যখন চাঁদের পুরোটা ওই প্রচ্ছায়ায় ঢোকে না, কিছুটা অংশ ঢোকে আর বাকিটা হয়তো উপচ্ছায়া বা আলোয় থাকে, হুম হুম। তখন আমরা চাঁদের খানিকটা অংশ কালো দেখি, খানিকটা আলো। এটাই আংশিক চন্দ্রগ্রহণ। পুরোটাই ডিপেন্ড করে চাঁদ পৃথিবীর ছায়ার ঠিক কোন অংশ দিয়ে কতটা যাচ্ছে তার উপর। তার মানে এটা তো স্রেফ আলো ছায়ার খেলা, মহাকাশে গ্রহ উপগ্রহের অবস্থানের একটা কি বলে জ্যামিতিক ফলাফল। একদম তাই। এতে তো ভয় পাওয়ার বা অশুভ ভাবার কোনো কারণই নেই। একেবারেই না। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা ঘটনা, মহাজাগতিক ঘড়ির কাঁটার মতোই নিয়মিত। কোটি কোটি বছর ধরে এটা ঘটে আসছে, ভবিষ্যতেও ঘটবে। হুম। ভয় পাওয়া বা অশুভ ভাবাটা আসলে, সত্যি বলতে কি, এই ঘটনার পেছনের বিজ্ঞানটা না জানার ফল, বরং এটা প্রকৃতির একটা অসাধারণ প্রদর্শনী। ঠিক।
যেটা আমাদের মহাবিশ্বের নিয়ম আর সৌন্দর্যকে চোখের সামনে তুলে ধরে। অথচ দেখুন কি অদ্ভুত বৈপরীত্য। একদিকে এই চাঁদ আমাদের সংস্কৃতিতে, সাহিত্যে এতখানি জায়গা জুড়ে, ভালোবাসার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক। ঠিক। রবীন্দ্রনাথের গানে পাই আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বা চাঁদের হাসি বাঁধ ভেনেছে। নজরুলের কবিতায় চাঁদ তো প্রিয়তমার মুখ। হ্যাঁ হ্যাঁ। গ্রামের দিকে এখনও মায়েরা চাঁদের আলোয় বসে গল্প শোনান। রূপকথার গল্পে চাঁদের বুড়ির চরকা কাটার ছবি। সত্যিই তাই। চাঁদ যেন মানুষের মনের খুব গভীরে গেঁথে থাকা একটা ভালোবাসার নাম। শুধু এখানে নয়, বিশ্বজুড়ে শিল্প, সাহিত্য, সঙ্গীতে চাঁদ একটা বিরাট ইন্সপিরেশন। হুম। এর রূপ বদলায়, এর আলো, সবকিছুই মানুষকে মুগ্ধ করেছে, ভাবিয়েছে। চাঁদের বিভিন্ন দশার ওপর ভিত্তি করে ক্যালেন্ডার তৈরি হয়েছে, নানা উৎসব পালিত হয়। মানে মানব সভ্যতার বিকাশের সঙ্গে চাঁদ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই মুগ্ধতার উল্টো পিঠেই যেন বাসা বেঁধেছে ভয়, কুসংস্কার, বিশেষ করে যখন চন্দ্রগ্রহণের মতো ঘটনা ঘটে। হ্যাঁ, ওখানেই সমস্যাটা। কোথা থেকে এলো এই ভয়গুলো? যেমন ধরুন, আমাদের এখানে খুব চালু একটা ধারণা আছে রাহু আর কেতুকে নিয়ে। ওহ হ্যাঁ, পৌরাণিক কাহিনী অনুযায়ী রাহু আর কেতু নামে দুটো ছায়া গ্রহ বা চরিত্র। আসলে তো এরা মহাকাশীয় বিন্দু, কোনো বস্তু নয়। তারাই নাকি সূর্য আর চাঁদকে গিলে ফেলে, আর সেই কারণেই নাকি গ্রহণ হয়। এটা শুধু আমাদের এখানেই নয়, পৃথিবীর নানা পুরনো সংস্কৃতিতেই গ্রহণকে ঘিরে এমন অনেক লোকগাথা বা মিথ তৈরি হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, কোথাও ভাবা হতো কোনো দৈত্য চাঁদকে অ্যাট্যাক করেছে, কোথাও মনে করা হতো দেবতারা রেগে গেছেন, তাই চাঁদ আলো হারিয়েছে। এরকম নানা কিছু। কিন্তু কেন? মানে এই গল্পগুলো তৈরি হলো কেন? কারণটা খুব সরল। প্রাচীনকালে মানুষ যখন আকাশের অনেক ঘটনারই বৈজ্ঞানিক ব্যাখ্যা জানত না, তখন তারা ভয় পেত। স্বাভাবিক। সূর্য বা চাঁদের মতো চিরচেনা আলো, সেটা হঠাৎ নিভে যাওয়াটা তাদের কাছে তো একটা সাংঘাতিক ব্যাপার ছিল। ঠিক। সেই অজানা ভয়কে জয় করার জন্য বা ঘটনাটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার জন্যই তারা এই ধরনের গল্প তৈরি করেছিল। এটা ছিল প্রকৃতির রহস্যকে আয়ত্তে আনার একটা মানসিক চেষ্টা আর কি। রাহু কেতুর গল্প বলুন বা দেবতার রাগের ধারণা, এগুলো সবই সেই চেষ্টারই ফল। বোঝা গেল। মানে বিজ্ঞান আসার আগে নিজেদের মতো করে একটা কারণ খোঁজার চেষ্টা। কিন্তু মুশকিলটা হলো, বিজ্ঞান এত এগিয়ে যাওয়ার পরেও সেই আদিম ভয় বা বিশ্বাসগুলো অনেক ক্ষেত্রেই রয়ে গেছে। ঠিক। আজও চন্দ্রগ্রহণ নিয়ে কত রকমের কুসংস্কার শোনা যায়। ঠিক এখানেই সমস্যাটা। জ্ঞান এগোলেও পুরনো বিশ্বাসগুলো সহজে মন থেকে যায় না, বিশেষ করে যদি সেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে। যেমন খুব কমন একটা বিশ্বাস, গর্ভবতী মহিলাদের নাকি গ্রহণ চলাকালীন ঘরের বাইরে বেরোতে নেই। হ্যাঁ, শুনেছি। এমনকি ছুরি কাঁচি দিয়ে কিছু কাটতেও বারণ করা হয়। বলা হয় এতে নাকি গর্ভের সন্তানের ক্ষতি হয়, ঠোঁট কাটা বা অন্য কোনো বিকৃতি হতে পারে। এর পেছনে কি আদৌ কোনো সত্যি আছে? দেখুন, এটা নিয়ে প্রচুর বৈজ্ঞানিক স্টাডি হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা এই ধারণাকে সাপোর্ট করে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদের ওপর যে ছায়াটা পড়ছে, তার সঙ্গে গর্ভের শিশুর শারীরিক গঠনের কোনো সম্পর্ক থাকার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। মহাকাশের একটা ঘটনার সাথে পৃথিবীর মানুষের জিনগত বা শারীরিক পরিবর্তনের কোনো যোগসূত্র নেই। তার মানে এটা একদমই ভিত্তিহীন? একদমই ভিত্তিহীন একটা কুসংস্কার, যেটা আসলে ওই অজানা ভয় থেকেই জন্মেছে। আরেকটা কথাও খুব শোনা যায়, গ্রহণ চলাকালীন নাকি রান্না করা খাবার বা এমনি খাবারও নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে পড়ে। হ্যাঁ। তাই অনেকে এ সময় খাওয়া দাওয়া বা রান্না এসব বন্ধ রাখেন। এটাও একই রকম একটা ভুল ধারণা। চন্দ্রগ্রহণের ফলে পৃথিবীর পরিবেশে এমন কোনো নাটকীয় পরিবর্তন হয় না যা খাবারকে নষ্ট বা বিষাক্ত করে দিতে পারে। তাই? হ্যাঁ, চাঁদের আলো হয়তো কমে যায়, কিন্তু তার সাথে খাবারের ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণুর হঠাৎ বেড়ে যাওয়া বা বিষক্রিয়া তৈরির কোনো সম্পর্ক নেই। সাধারণ নিয়মে খাবার রাখা যায়, খাওয়াও যায়। আচ্ছা। এটা স্রেফ একটা মানসিক বিধিনিষেধ, যার কোনো সায়েন্টিফিক বেসিস নেই। তার মানে রান্না করা, খাওয়া সবই স্বাভাবিকভাবে চলতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে মনে করেন গ্রহণকালে মন্ত্র পড়লে বা বিশেষ পুজো করলে নাকি অশুভ প্রভাব কেটে যায় বা পাপ মুক্তি ঘটে।
কেউ কেউ আবার গ্রহণকে আসন্ন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বলেও মনে করেন। দেখুন, পুজো করা বা মন্ত্র পড়া এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। কেউ যদি মানসিক শান্তির জন্য করেন, সেটা তার ব্যাপার। ঠিক। কিন্তু এর সঙ্গে চন্দ্রগ্রহণের ওই তথাকথিত অশুভ প্রভাব কাটানো বা পাপ মুক্তির কোনো সম্পর্ক বিজ্ঞান খুঁজে পায়নি। চন্দ্রগ্রহণ তো কোনো পাপ বা অশুভ ঘটনা নয় যে তার থেকে মুক্তি পেতে হবে। যুক্তিযুক্ত। আর যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের ধারণাটাও একই রকম ভিত্তিহীন। ইতিহাসে কত গ্রহণ ঘটেছে, তার আগে বা পরে পৃথিবীতে নানা ঘটনাই ঘটেছে, কিন্তু দুটোর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। মানে কাকতালীয়। একদম। একটা মহাজাগতিক ঘটনার সাথে পৃথিবীর রাজনৈতিক বা প্রাকৃতিক দুর্যোগকে মিলিয়ে ফেলাটা এটা এক ধরনের কুসংস্কার বা কাকতালীয় বিষয়কে কারণ হিসেবে ধরে নেওয়া। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম, চন্দ্রগ্রহণ আসলে সূর্য, পৃথিবী আর চাঁদের এক সরল রেখায় আসার ফলে তৈরি হওয়া আলো ছায়ার খেলা। ঠিক। এটা প্রকৃতির একটা নিয়ন মাফিক এবং সুন্দর ঘটনা। এর সাথে অশুভ বা ভয়ঙ্কর কিচ্ছু নেই। একদম। বরং এটা একটা বিরল সুযোগ প্রকৃতির এই মহাজাগতিক নৃত্যকে নিজের চোখে দেখার। চন্দ্রগ্রহণ কিন্তু খালি চোখে দেখাও সম্পূর্ণ নিরাপদ। ও আচ্ছা। হ্যাঁ, তাই ভয় না পেয়ে সঠিক তথ্য জেনে এই সৌন্দর্য উপভোগ করা উচিত। দরকার হলে টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করলে তো আরও ভালো দেখা যায়। কিন্তু এই যে এত কুসংস্কার সমাজে গেঁথে আছে, এগুলো থেকে মানুষ বেরোবে কিভাবে? শুধু বিজ্ঞান জানলেই কি সব ভয় কেটে যায়? অনেক শিক্ষিত মানুষও তো কিছু কিছু কুসংস্কার মানেন। এটা খুব জরুরি প্রশ্ন। দেখুন, কুসংস্কার শুধু জ্ঞানের অভাব নয়। অনেক সময় এটা আমাদের সামাজিক শিক্ষা, পারিবারিক ঐতিহ্য বা মানসিক অভ্যাসেরও অংশ হয়ে দাঁড়ায়। তাই শুধু বিজ্ঞান জানলেই হবে না, বিজ্ঞান মনস্ক হতে হবে। বিজ্ঞান মনস্ক মানে যে কোনো কিছু শোনার পর প্রশ্ন করতে শেখা, যুক্তি দিয়ে বিচার করা, প্রমাণ খোঁজা, এই অভ্যাসটা তৈরি করতে হবে। ঠিক। বিজ্ঞান আমাদের চারপাশের জগৎটাকে বুঝতে সাহায্য করে, আমাদের যুক্তিবাদী করে তোলে। আর কুসংস্কার আমাদের দৃষ্টিকে ছোট করে দেয়, অহেতুক ভয় দেখায়, আমাদের পেছিয়ে রাখে। একদম। যখন আমরা বুঝতে পারি যে চন্দ্রগ্রহণ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তখন সেটাকে আর ভয় লাগে না, বরং একটা আগ্রহ জন্মায়। প্রকৃতির নিয়মগুলোকে জানতে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। ঠিক। এই বিজ্ঞান মনস্কতাই আমাদের কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনতে পারে। এটা একদিনে হয় না হয়তো, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজের জীবনে, পরিবারে, সমাজে। তাহলে আমাদের আজকের আলোচনার নির্যাস এটাই দাঁড়ালো যে চন্দ্রগ্রহণ নিয়ে ভয় পাওয়ার বা অশুভ ভাবার কোনোই কারণ নেই। একদমই না। এটা প্রকৃতির এক দারুণ স্বাভাবিক ঘটনা, যার পেছনে আছে সহজ সরল বিজ্ঞান। এবং একে ঘিরে যত গল্প, যত বিধিনিষেধ, মানে গর্ভবতী মহিলার ক্ষতি, খাবার নষ্ট হওয়া, আসন্ন বিপদ, এগুলো সবই মানুষের তৈরি ভুল ধারণা, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই বিশ্বাসগুলোকে প্রশ্ন করার সাহস আর বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করার অভ্যাস তৈরি করাটাই আসল কাজ। আর সেই সূত্র ধরেই শ্রোতাদের জন্য আমরা একটা ভাবনা রেখে যেতে পারি। কি? শুধু চন্দ্রগ্রহণ কেন, আমাদের প্রতিদিনের জীবনে এমন আর কোন কোন ক্ষেত্রে আমরা হয়তো না জেনেই কোনো ভুল ধারণা বা কুসংস্কারকে আঁকড়ে ধরে আছি, সেগুলোকে কি আমরা একটু তলিয়ে দেখতে পারি, প্রশ্ন করতে পারি? হ্যাঁ। বিজ্ঞান বা যুক্তি দিয়ে সেগুলোকে বিচার করার চেষ্টা করতে পারি? এই প্রশ্নটা সত্যিই ভাবার মতো। নিজেদের বিশ্বাসগুলোকে যাচাই করার সাহস, এটাই হয়তো বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার প্রথম ধাপ। তাহলে এখানেই শেষ করা যাক আজকের আলোচনা। মনে রাখতে হবে, চন্দ্রগ্রহণ প্রকৃতির কোনো অভিশাপ নয়, বরং এটা মহাজাগতিক সৌন্দর্যের এক ঝলক দেখার দুর্লভ সুযোগ। ঠিক। আসুন আমরা সবাই বিজ্ঞানের আলোয় পথ চলি, অযৌক্তিক ভয় বা অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে প্রকৃতির এই অপার বিস্ময়কে খোলা মনে উপভোগ করি। ধন্যবাদ। ধন্যবাদ। আকাশগঙ্গা একটি জ্যোতির্বিজ্ঞান সংস্থা। আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে, তবে কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য জ্যোতির্বিদ্যা সবার জন্য, কারণ আকাশ সবার।